প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড ৬৬-৭৬২, ক্লাস নং 18, অধ্যায় 6 এবং 10। মূলত এই ক্লাসটি একটা রিভিউ ক্লাস এবং রিভিউ ক্লাসে গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বর চ্যাপ্টারতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে। টপিক 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে মেগার, আর 10 নম্বর চ্যাপ্টারে আছে পাওয়ার ফ্যাক্টর মিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা জ্ঞাতব্য আলোচ্য বিষয় হচ্ছে অ্যানালগ মিটারের গঠন ও কার্যপ্রণালী, অ্যানালগ মেগারের গঠন এবং কার্যপ্রণালী, মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ, আর্চেস্টের সাহায্যে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ, পাওয়ার ফ্যাক্টর মিটার কি, পাওয়ার ফ্যাক্টর মিটার কত প্রকার ও কি কি, এক ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার এর গঠন ও কার্যপ্রণালী, 3 ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটারের গঠন ও কার্যপ্রণালী। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা খেয়াল করবে এই যে আর্থ রেজিস্ট্যান্সের সাথে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ এবং এই মেগারের গঠন এবং কার্যপ্রণালী, এই দুটো থেকে একটা কোশ্চেন পরীক্ষায়, এবং এক ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার এবং 3 ফেজ ডায়নামোমিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার গঠন এবং কার্যপ্রণালী, দুটো থেকে একটা কোশ্চেন। অর্থাৎ এই আজকের আলোচ্য বিষয় থেকে দুটো ব্রড টাইপ কোশ্চেন পড়ার সম্ভাবনা আছে, আর সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত কোশ্চেনও তো থাকবে এই আলোচনা থেকে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা 6 নম্বর ক্লাসে 6 নম্বর চ্যাপ্টার যখন আলোচনা করেছিলাম তখন মেগার সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি বা পুনরায় আবার এটা পড়ানো হচ্ছে। এক হচ্ছে অ্যানালগ মেগারের গঠন। তো অ্যানালগ মেগারের গঠন হচ্ছে এর দুটো কয়েল থেকে, একটা হচ্ছে কন্ট্রোল কয়েল এবং ডিফ্লেক্টিং কয়েল। কন্ট্রোল কয়েল এবং কন্ট্রোল কয়েল রেজিস্ট্যান্স, ডিফ্লেক্টিং কয়েল এবং ডিফ্লেক্টিং কয়েল রেজিস্ট্যান্স, পয়েন্টার এবং দাগাঙ্কিত স্কেল, গার্ড রিং, ম্যাগনেটো ডিসি জেনারেটর, স্থায়ী চুম্বক বা ফিল্ড, আর্মেচার বা আর্মেচার হ্যান্ডেল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা মেগারের চিত্র, এবং মেগার 0 থেকে মেগা ওহমে ইনফিনিটি পর্যন্ত স্কেল থাকে, এবং সাধারণত 0.5 মেগা ওহম থেকে বা 0.2 মেগা ওহম থেকে এটা ইনফিনিটি পর্যন্ত মেগা ওহম পরিমাপ করতে পারে, অর্থাৎ মেগা ওহমের রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারে। এই জন্য একে বলা হয় মেগার। মেগারে মূলত অ্যানালগ মেগারে মূলত একটা হ্যান্ড ড্রাইভেন একটা ডিসি জেনারেটর থাকে, তার একটা যে হাতল বা শ্যাফট থাকে, সেই শ্যাফটটা ঘুরলে পরে এর ভিতর যে ডিসি ভোল্টেজ উৎপন্ন হয়, এবং মেগারে যে 3টে টার্মিনাল থাকে, আর্থ টার্মিনাল, লাইন টার্মিনাল এবং গার্ড টার্মিনাল, এবং এটা লোডের সাথে বা যে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে তার সাথে সংযোগ করলে পরে মেগা ওহমে তার স্কেলে নির্দেশ করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মেগারের গঠন এবং কার্যপ্রণালীতে আগেই বলা হয়েছে যে আমাদের কন্ট্রোল কয়েল, এটা হচ্ছে কন্ট্রোল কয়েল, আর এটা হচ্ছে কন্ট্রোল কয়েল রেজিস্ট্যান্স বা প্রেসার কয়েল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কালোটা দেখা যাচ্ছে ডিফ্লেক্টিং কয়েল, এবং তার সাথে সিরিজে সংযুক্ত থাকে যে ডিফ্লেক্টিং কয়েল রেজিস্ট্যান্স। কন্ট্রোল কয়েল রেজিস্ট্যান্সও কন্ট্রোল কয়েলের সাথে সিরিজ থাকে। কন্ট্রোল সার্কিট আমাদের এই ডিসি জেনারেটর যেটা থাকবে ভিতরে, তার সাথে প্যারালালে থাকবে। আর ডিফ্লেক্টিং সার্কিট আমাদের আর্থ এবং লাইন টার্মিনালের মধ্যে যে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে বা যে সার্কিট টেস্ট করতে হবে, সেটা এই আর্থ এবং লাইন টার্মিনালের মধ্যে সংযুক্ত করতে হবে, অর্থাৎ ডিফ্লেক্টিং সার্কিটের সাথে সিরিজে সংযোগ করতে হবে। তো সিরিজে সংযোগ করলে আমাদের যে পরিমাপ রেজিস্ট্যান্স এবং ডিফ্লেক্টিং কয়েল সিরিজে সংযুক্ত হয়ে ডিসি জেনারেটরের সাথে প্যারালালে সংযুক্ত থাকবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যে আমরা যখন
আর্থ টার্মিনাল এবং লাইন টার্মিনাল যখন ওপেন থাকবে তখন ডিফ্লেক্টিং সার্কিটের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু আর্থ এবং লাইন টার্মিনাল ডিফ্লেক্টিং সার্কিটের সাথে সিরিজে আছে। কিন্তু কন্ট্রোল সার্কিটটা ডিসি জেনারেটরের সাথে প্যারালালে থাকাতে জেনারেটর যখন ঘোরানো হবে তখন এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এর জন্য কন্ট্রোল সার্কিট দিয়ে অর্থাৎ কন্ট্রোল কয়েল দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হবে, একটা ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হবে। সেই ডিফ্লেক্টিং টর্কটা কন্ট্রোল কয়েলটা আর যে ম্যাগনেটিক ফিল্ডটা এমনভাবে বা টর্কটা সৃষ্টি হবে যে পয়েন্টারটা 0 থেকে ইনফিনিটির দিকে মুভ করবে এবং ইনফিনিটি শো করবে সারা। এখন যদি ডিফ্লেক্টিং সার্কিটের সাথে ডিফ্লেক্টিং সার্কিটের সাথে যদি কোনো রেজিস্ট্যান্স অথবা কোনো তার, এগুলো কোনো রেজিস্ট্যান্স যদি সংযোগ করা হয় এই দুই টার্মিনালের মধ্যে, এখানে সংযোগ দেখানো হয়েছে যে লাইন টার্মিনাল এবং আর্থ টার্মিনাল আমাদের একটা কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের জন্য এখানে দেখানো হয়েছে। তাহলে যখনই সংযোগ করা হবে তখন ঘুরলে পরে আমাদের ডিফ্লেক্টিং সার্কিট দিয়েও কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ মেগারের পজিটিভ টার্মিনাল থেকে আমাদের টেস্টিং রেজিস্ট্যান্স দিয়ে ডিফ্লেক্টিং রেজিস্ট্যান্স হয়ে ডিফ্লেক্টিং কয়েল দিয়ে কারেন্টটা নিউট্রালে ফিরে যাবে, তাহলে ডিফ্লেক্টিং সার্কিটও টর্ক উৎপন্ন হবে। আর যেহেতু কন্ট্রোল সার্কিটটা ডিসি জেনারেটরের সাথে প্যারালাল থাকে তাহলে তার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত একটা টর্ক উৎপন্ন হবে। উভয় টর্কের লব্ধি টর্কের জন্য অর্থাৎ ডিফ্লেক্টিং কয়েলের টর্ক এবং কন্ট্রোল কয়েলের টর্কের লব্ধি টর্কের জন্য আমাদের অবশ্যই যে টর্ক উৎপন্ন হবে সেই টর্কটা অবশ্যই মেগাওহম স্কেলে এই পয়েন্টারটা পার দিবে। অবশ্যই সেটা নির্ভর করবে আমার আর্থ এবং লাইন টার্মিনালের মধ্যে কত মানের রেজিস্ট্যান্স সংযুক্ত আছে। তবে সাধারণত 1 মেগাওহম বা 0.5 মেগাওহমের কম রেজিস্ট্যান্স লাগালে পরে এই মিটার আর পার দিতে পারে না। এখানে উল্লেখ্য যে ডিফ্লেক্টিং কয়েল এবং কন্ট্রোল কয়েলের টর্ক উৎপন্ন হয় কি কারণে, যেহেতু একটা পার্মানেন্ট ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা সৃষ্টি করে তখন এদের ভিতরে কারেন্ট প্রবাহিত হয়, তখন এখানে টর্ক উৎপন্ন হয়। এই হচ্ছে আমাদের মেগারের গঠন এবং কার্যপ্রণালী। সেই কথা বলা আছে যে রেজিস্ট্যান্স পরিমাপ করতে হবে তার টার্মিনাল দুটি মেগারের লাইন এবং আর্থ টার্মিনালের মধ্যে সংযোগ করতে হবে। মেগার লাইন এবং আর্থ টার্মিনাল ওপেন রেখে হাতল ঘোরালে শুধুমাত্র কন্ট্রোল কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে কন্ট্রোল কয়েলে যে টর্ক উৎপন্ন হয় তার জন্য পয়েন্টার ইনফিনিটি নির্দেশ করে। এখন মেগারের টার্মিনাল দ্বয় শর্ট করে হাতল ঘোরালে কন্ট্রোল কয়েল ও ডিফ্লেক্টিং কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। উভয় কয়েলে যে টর্ক উৎপন্ন হয় তার লব্ধি টর্কের জন্য পয়েন্টারের স্কেলে 0 পার্ট নির্দেশ করে, কারণ কন্ট্রোল কয়েলের তুলনায় ডিফ্লেক্টিং কয়েলের কারেন্ট এবং টর্ক এত বেশি হয় যে কন্ট্রোল কয়েলের টর্ক উৎপন্ন করতে পারে না। অর্থাৎ যদি আমরা কোনো তার দিয়ে শর্ট করে দেই, অর্থাৎ মেগারের দুই টার্মিনালের মধ্যে যদি আমরা এই শর্ট করে দেই তাহলে আমাদের এই ডিফ্লেক্টিং কয়েল দিয়ে এত কারেন্ট প্রবাহিত হবে যে কন্ট্রোল কয়েলের যে কারেন্ট তার জন্য যে টর্ক হবে একে আর বাধা দিতে পারবে না, ফলে এই পয়েন্টারটা শূন্যতে চলে আসবে। এই জন্যই মেগার দিয়ে আমাদের জিরো রেজিস্ট্যান্স অথবা কোনো তারের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় না। এবার আসো, আমরা জানি যে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপের ক্ষেত্রে টার্মিনাল 3টির সংযোগ, মানে মেগারের 3টে টার্মিনাল থাকে, একটা লাইন টার্মিনাল, একটা আর্থ টার্মিনাল আর একটা হচ্ছে গার্ড টার্মিনাল। তাহলে লাইন টার্মিনাল সংযুক্ত হবে কেবলের কোরের সাথে, আর্থ টার্মিনাল সংযোগ থাকবে হচ্ছে কেবলের ইনসুলেশনের সাথে, গার্ড টার্মিনাল সংযুক্ত থাকবে হচ্ছে শীতের সাথে। অর্থাৎ যে কেবল থাকবে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপার জন্য কেবলের শীত থাকে সেই শীতের সাথে সংযোগ করতে হয়। তাছাড়া স্বাভাবিক হাউস ওয়ারিং বা অন্যান্য মোটর ইত্যাদি কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট ইত্যাদির জন্য আমাদের গার্ড টার্মিনাল ব্যবহার না করা হয় না। হাতল ঘোরালে কন্ট্রোল কয়েল এবং ডিফ্লেক্টিং উভয় কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। উভয় কয়েলে যে টর্ক উৎপন্ন হয় তার লব্ধি টর্কের জন্য পয়েন্টার স্কেলে মেগাওহমে পার্ট নির্দেশ করে। মেগারের কন্ট্রোল কয়েলের কাজ মেগারকে পথভ্রষ্ট চুম্বক ক্ষেত্রের প্রভাব থেকে মুক্ত রাখে। মেগারের গার্ডিং এর কাজ মেগারের লাইন আর্থ টার্মিনালের মধ্যে জলীয় বাষ্প এবং ধুলাবালির কারণে লিকেজ কারেন্ট এবং ডিফ্লেক্টিং কয়েলে প্রবেশ করে পাঠের ত্রুটি দেখায়। মেগারের লাইন টার্মিনালের চতুর্দিকে একটি ধাতব গার্ডিং যা মেগারের নেগেটিভ টার্মিনালের সাথে সরাসরি যুক্ত থাকে।
লিকেজ কারেন্ট মেগারের ভিতর প্রবেশ না করে গার্ডিং হয়ে নেগেটিভ হয়ে জেনারেটর ফিরে যায়, ফলে মেগারে বিক্ষেপ প্রভাবিত হয় না। তাহলে গার্ডিং এর কাজ হচ্ছে যে মেগারের যদি ধুলোবালি এবং স্যাঁতসেঁতে আবহাওয়া বেশি হয় তখন লাইন এবং টার্মিনালের মধ্যে এই ধুলোবালি এবং স্যাঁতসেঁতে আবহাওয়ার জন্যই যখন হাতল ঘোরানো হয় তখন তার ভিতর দিয়ে একটা লিকেজ কারেন্ট প্রবাহিত হয়ে মেগারের অতিরিক্ত পার দেয়। এই লিকেজ কারেন্ট জনিত কারণে ধুলোবালি স্যাঁতসেঁতে আবহাওয়া জনিত কারণে যে লিকেজ কারেন্ট প্রবাহিত হয় সেটা দূর করার জন্য আমাদের গার্ডিং কাজ ব্যবহার করি। আর কন্ট্রোল কয়েলের কাজ হচ্ছে মেগারকে পর্বত চুম্বক ক্ষেত্র থেকে মুক্ত রাখে, আর ডিফ্লেক্টিং কয়েল কাজটা হচ্ছে মেগারকে রেজিস্ট্যান্স পরিমাপের জন্য প্রয়োজনীয় কারেন্ট প্রবাহিত করে ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মেগারের সাহায্যে হাই রেজিস্ট্যান্স পরিমাপ মেগার লাইন এবং টার্মিনালের মধ্যে 100 কিলো ওহমের বেশি অর্থাৎ 0.1 মেগা ওহমের বেশি বলা হচ্ছে এখানে রোধ লাগিয়ে হাতল ঘোরালে কন্ট্রোল কয়েল এবং ডিফ্লেক্টিং কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে উভয় কয়েলে যে টর্ক উৎপন্ন হয় তার লব্ধি টর্কের জন্য 0.8 মেগা ওহম স্কেলে হাই রেজিস্ট্যান্স নির্দেশ করে। এখানে বলা হয়েছে যে আমাদের যে আর্ট টার্মিনালটা, আমাদের লাইন টার্মিনালটা আমরা যে কোনো একটা কেবলের পরিবাহীর সাথে সংযোগ করব, আর অপর দুই টার্মিনাল যদি 3 ফেজ হয় তাহলে অপর দুই পরিবাহী একসঙ্গে আর্টের সাথে সংযোগ করে আর্ট টার্মিনালটা সেই পরিবাহীর সাথে সংযোগ করবে। এখন ঘুরলে পরে মেগার যে রেজিস্ট্যান্সটা শো করবে সেটা হচ্ছে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স, এবং এর মান কোনো ক্রমেই 1 মেগা ওহমের চাইতে কম হওয়া চলবে না। এখন মেগারের সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি? মেগারের সাহায্যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট করতে পারি। মেগারের সাহায্যে ওয়ারিং এর দুটি পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। মেগারের সাহায্যে পরিবাহী এবং আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। মেগারের সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট করা যায়। অর্থাৎ আমরা দুটো পরিবাহী শর্ট হয়েছে কিনা, তার কন্টিনিউটি আছে কিনা, মোটর বডি হয়েছে কিনা, তার কয়েলগুলো কন্টিনিউটি ঠিক হয়েছে কিনা, এগুলো সব আমরা মেগারের সাহায্যে টেস্ট করতে পারবো। মেগারের সাহায্যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট করা যায়। পোলারিটি হচ্ছে যে সুইচ বা ফিউজ ফেজে অর্থাৎ লাইন টার্মিনালে বা পজিটিভ লাগানো আছে কিনা সেটা টেস্ট করাটাই হচ্ছে সুইচ বা ফিউজের পোলারিটি টেস্ট। তো এই টেস্ট করতে হলে পরে আমাদের প্রথমেই করতে হবে কি, আমাদের যে মেইন সুইচ থাকবে অথবা ডিস্ট্রিবিউশন বোর্ড থাকবে, মেইন সুইচটা অফ করে দিয়ে ডিস্ট্রিবিউশন বোর্ডটা অফ করে দিবে, ফিউজ বা সার্কিট ব্রেকার থাকবে সেটা অফ করে দিতে হবে, এবং সেই ফিউজ বা সার্কিট ব্রেকারের উপরে টার্মিনালে আমরা মেগারের লাইন টার্মিনালটা লাগাবো। আর যে সুইচের বা ফিউজের পোলারিটি টেস্ট করতে হবে তার যে কোনো একটা টার্মিনালে ধরলে যদি অর্থাৎ যদি সুইচ অফ থাকে তাহলে সুইচের যে কোনো একটা টার্মিনালে ধরলে যদি যে কোনো একটা টার্মিনালে মেগারটা 0 রিডিং দেয় অর্থাৎ 1 ওহমের চাইতে কম শো করে, ডিজিটাল মেগার হলে পরে কিছু পার্ট দিতে পারে, সামান্য 0.08 0.1 এরকম ওহম শো করতে পারে। তাহলে যে কোনো একটা টার্মিনালে টাচ করলে পরে যদি মেগারটা 0 রিডিং দেয় তাহলে বোঝা যাবে সুইচটা ফেজে আছে। এখানে উল্লেখ্য যে আমাদের যে সুইচটা বা ফিউজের পোলারিটি টেস্ট করব তার অধীনে যে লোড থাকবে সেই লোডটা খুলে রাখতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে মেইন সুইচ অফ করে মেগারের লাইন টার্মিনাল সুইচের উপরে লাইভ টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। সুইচের উপরে লাইভ টার্মিনালের সাথে সংযোগ করব। ডিস্ট্রিবিউশন বোর্ডে ফিউজ লাগানো থাকবে। যদি আমরা মেইন সুইচের থেকে করি তাহলে সেখানে ডিস্ট্রিবিউশন বোর্ডের এই ফিউজটা বা সার্কিট ব্রেকারটা লাগানো থাকবে। আর যদি ডিস্ট্রিবিউশন বোর্ডে করি তাহলে তার ফিউজটা খুলে নিয়ে উপরে টার্মিনালের সাথে মেগারের লাইন টার্মিনাল লাগাতে হবে। যে সুইচের পোলারিটি টেস্ট করতে হবে সেটা অন করে মেগারের আট টার্মিনাল উক্ত সুইচের সাথে সংযোগ করতে হবে। তো সুইচের যে কোনো টার্মিনালের সাথে সংযোগ করতে হবে। তাহলে সুইচটা অবশ্যই খোলার দরকার আছে, খুলে তার টার্মিনালে সংযোগ করতে হবে, অথবা সুইচটা অন করে দিয়ে আমাদের একবার যদি আমরা আট টার্মিনালটা লাগাই তাহলে সেখানে যদি এখন মেগার ঘোরাই তাহলে 0 শো করবে। অবশ্যই লোড খোলা রাখতে হবে। হাতল ঘুরলে মেগার 0 পার দিলে বোঝা যাবে যে
সুইচটা সুইচটা ফেজে আছে। আর যদি শূন্য পার্ট না দেয়, মেগার যদি মেগা ওহমে পার্ট দেয়, তাহলে বলা যাবে সুইচ বা ফিউজ নিউট্রাল আছে। এইভাবে ফিউজও আমরা টেস্ট করতে পারবো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা যদি হাউস ওয়ারিং টেস্ট করি, হাউস ওয়ারিং এর পোলারিটি টেস্ট করি, তাহলে আমাদের এই সুইচটা অফ করে দেবো, এই যে মেইন সুইচটা অফ করে দেবো, মেগারের লাইন টার্মিনালটা লাইনের সাথে সংযোগ করে দেবো, আর যে সুইচ আছে সেই সুইচটা অন করে দিয়ে অথবা সুইচের যে কোনো আউটপুটে বা ইনপুটে অথবা অন করে দিয়ে সুইচেরটা খুলে তার টার্মিনালের সাথে আর টার্মিনালটা লাগিয়ে দিয়ে সুইচ ঘোরালে যদি 0 শো করে তাহলে পোলারিটি ঠিক আছে, আর যদি 0 শো না করে, মেগা ওহম শো করে, তাহলে বোঝা যাচ্ছে পোলারিটি ঠিক নাই, অর্থাৎ সুইচটা ফেজে নাই, এটা নিউট্রালে আছে। মনে রাখবে যে সুইচ বা ফিউজ কখনই নিউট্রালে থাকা চলবে না। অবশ্যই যে সুইচে পোলারিটি টেস্ট করতে হবে তার অধীনের যে লোড, সেই লোডগুলো খোলা রাখতে হবে। এবার মেগার সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট। এখানে দেখানো হচ্ছে যে কোনো পরিবাহী বা তার খুলে বা ওপেন হয়ে গেছে কিনা তা নির্ণয় করার জন্য মেগার সাহায্যে কন্টিনিউটি টেস্ট করা হয়। লাইন টার্মিনালের মধ্যে পরিবাহী দু প্রান্ত লাগিয়ে হাতল ঘোরালে যদি শূন্য পার্ট দেয়, তাহলে বোঝা যাবে কন্টিনিউটি। একটা মোটর হচ্ছে 3টে টার্মিনাল, E1, V1, W1। তাহলে V1 আর W1 এর মধ্যে টার্মিনালের মধ্যে মেগা 2 টার্মিনাল লাগায় ঘোরালে যদি আমরা মেগাটা 0 শো করে, তাহলে বোঝা যাবে যে এই কয়েলের কন্টিনিউটি ঠিক আছে। আর যদি মেগা ওহমে শো করে, তাহলে বোঝা যাচ্ছে কয়েলটা কাটা আছে বা টার্মিনাল কোথাও বিচ্ছিন্ন আছে। এইটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট। এইভাবে আমরা যদি একটা তারের দুই প্রান্তে এই লাইন টার্মিনাল বা আর টার্মিনাল সংযোগ করে ঘোরাই, তাহলে মেগাটা 0 শো করবে। আর যদি তারটা 0 শো না করে, তাহলে বোঝা যাবে তারের কোথাও কাটা আছে। এইভাবে আমাদের লাইন এবং আর্থের মধ্যে শর্ট আছে কিনা, এইভাবে আমরা পর্যায়ক্রমে আর্থের সাথে একটা টার্মিনাল আর E1, V1, W1 বিভিন্ন লাইনের সাথে সংযোগ করে আমরা মোটরের কন্টিনিউটি টেস্ট করতে পারি, বডি টেস্ট করতে পারি, অর্থাৎ বডি হয়েছে কিনা, বডির সাথে শর্ট হয়েছে কিনা সেটা টেস্ট করতে পারি। এবার মেগার সাহায্যে ওয়ারিং এর দুটি পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ। ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করতে হলে প্রথম মেইন সুইচ অফ করতে হবে, এই যে মেইন সুইচটা অফ করে দিতে হবে। আচ্ছা, তারপরে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ডের ফিউজ লাগানো থাকবে। আমাদের এরপরে যে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড আছে, এর ফিউজ বা এমসিবি যদি থাকে সেটা লাগিয়ে রাখতে হবে। যে পয়েন্টের ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করতে হবে তার সুইচ অন করতে হবে। অর্থাৎ আমরা যদি এই সুইচটার এটার বাল্বটার যদি কন্টিনিউটি টেস্ট করি যে লাইনটা ঠিক আছে কিনা, তাহলে এর সুইচ অন রাখতে হবে, আর এর লোডটা খোলা রাখতে হবে। এবার মেগার হাতল ঘোরালে মেগার যদি 0.5 মেগা ওহমের চাইতে বেশি শো করে, তাহলে বোঝা যাবে যে এর দুই টার্মিনালের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স 0.5 মেগা ওহম এবং ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে। অর্থাৎ 0.5 মেগা ওহমের কম হলে ইনসুলেশন রেজিস্ট্যান্স চলবে না। তাহলে আমরা কি করব, মেইন সুইচ অফ করে দেব, ডিস্ট্রিবিউশনের কাট আউট বা ফিউজগুলো শর্ট করে রাখতে হবে। যে লোডের ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করব, যে তারের সেইটার সুইচ অন করে দিতে হবে এবং লোডটা খুলে রাখতে হবে। আমরা এখানে সমস্ত লোডও খুলে রাখলে চলবে। তাহলে অল সুইচেস অন, এখানে বলছে সব সুইচ অন করে রাখতে হবে। এবং ঘোরালে যদি 0.5 মেগা ওহমের বেশি শো করে, তাহলে বোঝা যাবে যে এর কন্টিনিউটি ঠিক আছে। প্রিয় ছাত্রবৃন্দ, পরিবাহী এবং আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট একইভাবে আমাদের মেইন সুইচ অফ করে দিতে হবে এবং তার যে কোনো টার্মিনালের সাথে লাইন টার্মিনাল লাগাতে হবে অথবা দুটো টার্মিনালের সাথে লাগালে চলবে। এবং আর্থ টার্মিনালটা আমাদের মেইন সুইচের যে আর্থিং পয়েন্ট থাকে, সে আর্থিং পয়েন্টের সাথে লাগায় এবং সুইচগুলো অন করে দিতে হবে আর লোডগুলো খোলা রাখতে হবে। তাহলে লোডগুলো অন রাখতে হবে। যদি এই অবস্থায় যদি 0 শো করে, তাহলে বোঝা যাবে যে আর্থিং হয়ে গেছে। আর যদি 0 শো না করে, তাহলে বোঝা যাবে যে 0.5 মেগা ওহম যদি বেশি দেখে, তাহলে আর্থিং হয় না। অর্থাৎ আমরা আর্থিং টেস্ট করতে হলে পরে মেইন সুইচ খুলে রেখে উপরের দুটো টার্মিনালের সাথে লাইন টার্মিনাল লাগাবো, আর টার্মিনালের সাথে আর টার্মিনাল লাগাবো, সুইচগুলো অন করে দিতে হবে এবং লোডগুলো
খোলা থাকবে, লোডগুলো অন থাকবে। তাহলে এই অবস্থায় যদি আমরা ঘোরাই এবং রেজিস্ট্যান্স 0.5 মেগাওহম যদি বেশি শো করে, তাহলে বোঝা যাবে যে প্রতিটা তার এবং আর্থের মধ্যে, অর্থাৎ এখানে পি এবং এন এর মধ্যে যে দুটো তার আছে, ফেজ এবং নিউট্রাল, এই তারের মধ্যে ইনসুলেশন আর্থ রেজিস্ট্যান্স ঠিক আছে, অর্থাৎ ইনসুলেশন আর্থের সাথে ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে। প্রিয় ছাত্রবান্ধব, মনে রাখবে যে এটা খুব গুরুত্বপূর্ণ মেগারের যে অপারেশন, মেগার দিয়ে কি কাজ করা যায় সেটা আলোচনা করা হচ্ছে। এখানে বলা আছে দুটো টার্মিনালের যদি আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স নির্ণয় করতে চাই, তাহলে এই দুটো লাইনের মধ্যে যে মেইন সুইচ অফ করে দিতে হবে, তারপরে মেইন সুইচ অফ করে দিয়ে দুটো লাইনের মধ্যে যে লোড থাকবে সেই লোডগুলো অফ করে দিতে হবে। অফ করে দিয়ে আমাদের দুটো লাইনের মধ্যে আমাদের লাইন এবং আর্ট টার্মিনাল লাগাই আমরা ঘোরাবো। রেজিস্ট্যান্স যদি 0.5 মেগাওহমের বেশি শো করে, তাহলে বোঝা যাবে যে এই আর এবং ওয়াই লাইনের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে। এভাবে আমরা আর ওয়াই, আর বি, ওয়াই বি, অর্থাৎ দুটো লাইন, যে কোনো দুটো লাইনের মধ্যে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা আমরা টেস্ট করতে পারবো। আবার লাইনের সাথে আর্থের রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা, তখন আমরা আর এন এর সাথে আমরা মেগারের টার্মিনাল লাগাবো, ওয়াই বি এন এর সাথে মেগার টার্মিনাল লাগবো, এবং বি এন এর সাথে মেগার টার্মিনাল লাগাবো, ওয়াই এন, বি এন এবং আর এন এর সাথে মেগার টার্মিনাল লাগাবো। এইভাবে আমরা 3 ফেজেরও আমরা দুটো পরিবাহী মধ্যে, পরিবাহী এবং আর্থের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স আছে কিনা, পরিবাহী এবং পরিবাহীর মধ্যে এবং পরিবাহী এবং আর্থের মধ্যে, পরিবাহী এবং পরিবাহীর মধ্যে আর ওয়াই বির মধ্যে মেগা টার্মিনাল লাগতে হবে, আর পরিবাহী এবং আর্থের মধ্যে হলে পরে আর এবং ই এর মধ্যে মেগা টার্মিনাল লাগতে হবে। পরিবাহী এবং নিউট্রালের মধ্যে হলে পরে আর ওয়াই বি যে কোনো লাইনের সাথে এবং নিউট্রালের সাথে আমাদের লাগাতে হবে, মানে মেগারের দুই টার্মিনাল লাগায়ে আমাদের ঘোরাতে হবে। এবং প্রতি ক্ষেত্রে যদি 0.5 মেগাওহমের বেশি শো করে, তাহলে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক আছে, অন্যথায় ইনসুলেশন রেজিস্ট্যান্স ঠিক নেই, তখন তার পাল্টায় দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই একই চিত্র যে আর ওয়াই বি, এখানে আর আর ওয়াই এর মধ্যে, এখানে আর ওয়াই এর মধ্যে দেখানো হচ্ছে। আর যে কোনো লাইনের সাথে আর এন এর সাথে যদি টেস্ট করতে হয়, তাহলে আর এবং এন এর সাথে, ওয়াই এবং এন এর সাথে, বি এবং এন এর সাথে। আবার যদি আর এবং ই এর সাথে, আর এবং ই, ওয়াই এবং ই, বি এবং এন। অনেক সময় নিউট্রাল এবং আর্থ একসঙ্গে আর্থিং করা থাকে নিউট্রালটা, তখন আমরা ই বা এন যে কোনোটার সাথে সংযোগ করলেই চলবে। তাহলে মেগার সাহায্যে ওয়্যারের ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ আমরা আগে আলোচনা করে বলেছি। যদি আর্থের সাথে আমাদের ইনসুলেশন রেজিস্ট্যান্স লোড খোলা থাকবে, লোড লাগানো থাকবে, সুইচগুলো শর্ট থাকবে এবং লাইন এবং আর্থের মধ্যে আমরা মেগারের টার্মিনাল লাগাই ঘোরালে পরে 0.5 মেগাওহমের বেশি শো করলে বোঝা যাবে যে প্রতিটা লাইন এবং আর্থের মধ্যে রেজিস্ট্যান্স ঠিক আছে। সুতরাং সেটা আমরা ব্যবহার করতে পারবো। নাহলে কোথাও রেজিস্ট্যান্স কমে গেলে ইনসুলেশন রেজিস্ট্যান্স বাড়াতে হবে, অথবা জিরো শো করলে বোঝা যাবে কোথাও শর্ট করা আছে, তখন সেই শর্ট পয়েন্ট আবার বের করতে হবে। এবার এই যে পরিবাহী এবং পরিবাহীর মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ, এটা আমরা আলোচনা করেছি। এখানে লোড খোলা রাখতে হবে, সুইচ অন রাখতে হবে, মেন সুইচ অন করে অফ করে দিতে হবে, আর সাথে সাথে ডিস্ট্রিবিউশন বোর্ডের সুইচ, ফিউজ এবং সার্কিট ব্রেকার অন করে দিতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আর্থ টেস্টারের সাহায্যে আর্থ রেজিস্ট্যান্স পরিমাপ। আর্থ টেস্টারের সাধারণত 4টি টার্মিনাল থাকে, P1 C1 এবং B2 C2, সাধারণত 4টি টার্মিনাল থাকে। P1 এবং C1 শর্ট করে ই টার্মিনাল বের করা হয়, P2 কে পি টার্মিনাল দ্বারা চিহ্নিত করা হয় এবং C2 কে সি টার্মিনাল দ্বারা সংযুক্ত করা হয়। তাহলে এখন আর্থ টার্মিনাল হচ্ছে আর্থের সাথে, পটেনশিয়াল টার্মিনাল হচ্ছে পটেনশিয়াল স্পাইকের সাথে, এবং কারেন্ট টার্মিনাল সি হচ্ছে কারেন্ট স্পাইকের সাথে লাগানো, এবং স্পাইকগুলো 20 মিটার থেকে 40 মিটার পর্যন্ত দূরে রাখতে হবে। তখন মেগার ঘুরলে পরে দূরে পড়তে হবে, তখন মেগার ঘুরলে পরেই মেগারের প্রয়োজনীয় আর্থ টেস্টার ঘুরলে পরে আর্থ টেস্টার প্রয়োজনীয় যে আর্থের রেজিস্ট্যান্স আছে সেটা শো করবে। এখানে দেখানো হচ্ছে যে আর্থ টার্মিনাল, তার সাথে 23 মিটার দূরে হচ্ছে পটেনশিয়াল টার্মিনাল, তার থেকে আরো 23 মিটার দূরে হচ্ছে কারেন্ট টার্মিনাল। হচ্ছে কারেন্ট টার্মিনালের সাথে মেগারের কারেন্ট স্পাইক, কারেন্ট টার্মিনালের সাথে কারেন্ট স্পাইক দূরের টার্মিনালটা, আর টার্মিনালের সাথে আর্থিং লিড, আর পটেনশিয়াল টার্মিনালের সাথে পটেনশিয়াল স্পাইক লাগাতে হবে। এবং ঘোরালে পরেই মেগার আর্থ
রেজিস্ট্যান্স আর্থ স্টার যে রেজিস্ট্যান্সটা শো করবে সেটাই হচ্ছে প্রয়োজনীয় আর্থিং রেজিস্ট্যান্স। এখানে যদি ডিজিটাল টাইপ একটা দেখানো হয়েছে, সেখানেও আমাদের 8 টার্মিনাল আছে, আট টার্মিনাল, তারপর হচ্ছে পটেনশিয়াল টার্মিনাল, তারপর হচ্ছে আউটার স্পাইক। এগুলোর ভিন্ন ভিন্ন কালার দিয়ে থাকে। 8 টার্মিনাল, তারপরে পটেনশিয়াল টার্মিনাল, তারপরে আউটার স্পাইক, মানে আউটার স্পাইক অর্থাৎ কারেন্ট কারেন্ট টার্মিনাল, কারেন্ট স্পাইক, ভিন্ন ভিন্ন কালার থাকে। এখানে কারেন্ট টার্মিনালের যে চিহ্ন থাকবে, কারেন্ট স্পাইকটাও সেই কালার থাকবে। পটেনশিয়াল টার্মিনালের যে কালার থাকবে, কারেন্ট স্পাইক পটেনশিয়াল টার্মিনালের যে কালার এবং পটেনশিয়াল স্পাইকের সেই কালার থাকবে। আর টার্মিনালের যে কালার থাকবে, আর্থের স্পাইকটাও সেই টার্মিনাল সংশ্লিষ্ট থাকবে। এখন যদি ডিজিটাল হয় তাহলে ব্যাটারি অন করলে পরেই এই মেগা ওহম, সরি, এটা রেজিস্ট্যান্স শো করবে। এখানে দেখা যাচ্ছে 10.17 ওহম এটা শো করছে। এখন দেখা যাক আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ আর্থ রেজিস্ট্যান্স টু বি অ্যাসি, মানে যেটা থাকতে হবে লার্জ পাওয়ার স্টেশন, অর্থাৎ বড় বড় পাওয়ার স্টেশনে 0.5 ওহম থাকতে হবে। মেজর সাবস্টেশন, বেশিরভাগ ক্ষেত্রে অর্থাৎ মিডিয়াম শ্রেণীর যে সাবস্টেশন থাকবে সেটা 1 ওহম হলে চলবে। স্মল সাবস্টেশন যেগুলো সেটা 2 ওহম। ফ্যাক্টরি সাবস্টেশন, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এই সমস্ত সাবস্টেশনের আমাদের রেজিস্ট্যান্স 2 ওহম পর্যন্ত হতে পারে। স্মল সাবস্টেশন 2 ওহম, আর ফ্যাক্টরি সাবস্টেশনে আবার 1 ওহম। এবং ল্যাটিস স্টিল টাওয়ার, আমাদের যে টাওয়ারগুলো আর্থিং করি সেই টাওয়ারগুলো আমাদের 0.5। আর রেসিডেন্সিয়াল অফিস আদালতের এই রেজিস্ট্যান্স সাধারণত 5 ওহম হয়, এবং পাহাড়ি এলাকায় এবং উঁচু এলাকা, ঝিল কাকরযুক্ত মাটি যেখানে, সেখানে ম্যাক্সিমাম 8 থেকে 10 ওহম পর্যন্ত আর্থ রেজিস্ট্যান্স থাকা চলবে, তার বেশি থাকলে চলবে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার পাওয়ার ভেক্টর মিটার আসা যাক। পাওয়ার ভেক্টর মিটার হলো কোনো এসি সার্কিটের ভোল্টেজ এবং পাওয়ার ভেক্টর হলো কোনো এসি সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মান। পাওয়ার ভেক্টর সূত্র হচ্ছে cos phi is equal to r by z, অর্থাৎ p by vi is equal to ওয়াট পার ভোল্ট অ্যাম্পিয়ার। তাই পাওয়ারকে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল দ্বারা ভাগ করলে আমাদের পাওয়ার ভেক্টর পাওয়া যায়। পাওয়ার ভেক্টর 3 প্রকার হচ্ছে ইউনিটি পাওয়ার ভেক্টর, ল্যাগিং পাওয়ার ভেক্টর, আর একটা হচ্ছে লিডিং পাওয়ার ভেক্টর। লিডিং পাওয়ার ভেক্টর অর্থাৎ ক্যাপাসিটিভ লোডে হয় লিডিং পাওয়ার ভেক্টর, আর ইন্ডাকটিভ লোডে হয় হচ্ছে ল্যাগিং পাওয়ার ভেক্টর। ইন্ডাকটিভ লোডে হয় ল্যাগিং পাওয়ার ভেক্টর, আর ইউনিটি পাওয়ার ভেক্টর হচ্ছে রেজিস্টিভ লোড। তো আমাদের এখানে দেখানো হচ্ছে যে ক্যাপাসিটিভ লোড হচ্ছে লিডিং পাওয়ার ভেক্টর হয়, আর ইন্ডাকটিভ লোড হচ্ছে এই মোটর, ব্যালাস্ট, এগুলো হচ্ছে ইন্ডাকটিভ লোড। এই সমস্ত ক্ষেত্রে আমাদের হয় ল্যাগিং পাওয়ার ভেক্টর। আর ইউনিটি পাওয়ার ভেক্টর হয় হচ্ছে হিটার, বাল্ব, এই সমস্ত হচ্ছে আমাদের যেগুলো পিওর রেজিস্ট্যান্স, সেগুলো হচ্ছে ইউনিটি পাওয়ার ভেক্টর। সিনক্রোনাস কন্ডেন্সারটাও আমাদের পাওয়ার ভেক্টর ইমপ্রুভ করে, এটা ক্যাপাসিটরের মতো কাজ করে, এই জন্যই এটাও আমাদের লিডিং পাওয়ার ভেক্টরের আওতা হতে পারে। লিডিং পাওয়ার ভেক্টর লোডের উদাহরণ হচ্ছে, এটা লাগালে আমরা ক্যাপাসিটর এবং সিনক্রোনাস মোটর। ল্যাগিং পাওয়ার ভেক্টর, ইউনিটি পাওয়ার ভেক্টর হচ্ছে হিটার, বাল্ব, টিউবলাইট, হ্যাঁ, এই সমস্ত মাইক্রোওয়েভ ওভেন, এগুলো সব ইউনিটি পাওয়ার ভেক্টর। এবার পাওয়ার ভেক্টর মিটার প্রকারভেদ আমরা জানি যে সিগন্যাল অনুসারে পাওয়ার ভেক্টর মিটার 2 প্রকার, অ্যানালগ পাওয়ার ভেক্টর মিটার, 2 হচ্ছে ডিজিটাল পাওয়ার ভেক্টর মিটার। পাওয়ার সরবরাহ অনুসারে অর্থাৎ সিগন্যাল অনুসারে পাওয়ার ভেক্টর মিটার 2 প্রকার, সিঙ্গেল ফেজ পাওয়ার ভেক্টর মিটার, আর হচ্ছে 3 ফেজ পাওয়ার মিটার। কার্যনীতি অনুসারে পাওয়ার ভেক্টর মিটার 2 প্রকার, একটা হচ্ছে ইলেকট্রোডাইনামিটার টাইপ পাওয়ার ভেক্টর মিটার, আর একটা হচ্ছে মুভিং আয়রন টাইপ পাওয়ার। ইলেকট্রোডাইনামিটার টাইপ পাওয়ার ভেক্টর মিটার আবার 2 প্রকার, একটা 1 ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ভেক্টর মিটার, আর একটা হচ্ছে 3 ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ভেক্টর মিটার। তো আমাদের পাওয়ার ভেক্টর মিটার হচ্ছে একটা অ্যানালগ, এটা হচ্ছে ডিজিটাল, এখানে 0.998 আর এখানে 0.78 বা 77 এরকম শি করছে। এখানে ল্যাগিং, লিডিং আর একটা ইউনিটি পাওয়ার ভেক্টর। আর এখানে যদি ডিজিটাল হয় তাহলে লিড, ল্যাগ এবং ইউনিটি এগুলো নির্দেশ করবে। ইউনিটি হলে তো এক দেখাবে পাওয়ার ভেক্টর মিটার। এখন এখানে দেখানো হচ্ছে সিঙ্গেল ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ভেক্টর মিটার, আর হচ্ছে 3 ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ভেক্টর মিটার। সিঙ্গেল ফেজ হোক আর 3 ফেজ হোক, এর এক সেট ফিক্সড কয়েল থাকবে, এটা হচ্ছে ফিক্সড কয়েল একটা, আর একটা ফিক্সড কয়েল, আর
এই সিঙ্গেল ফেজ হলে পরে এই দুটো মুভিং কয়েল থাকবে। এই মুভিং কয়েল দ্বয় পরস্পর 90 ডিগ্রিতে সেট করা থাকে এবং একটা কয়েলের সাথে রেজিস্ট্যান্স আর সিরিজে সংযুক্ত থাকে ইন ফেজে কারেন্ট রাখার জন্য, আর একটার সাথে ইন্ডাকট্যান্স এল সিরিজে সংযুক্ত থাকে এই কারেন্টটাকে 90 ডিগ্রিতে লিড করার জন্য। আর যদি থ্রি ফেজ হয় তাহলে ফিক্সড কয়েল এবং মুভিং কয়েলে ফিক্সড কয়েল দ্বয়ের মাঝে বা ফিক্সড কয়েলের দুটো অংশের মাঝে ম্যাগনেটিক ফিল্ডের ভিতর পরস্পর 120 ডিগ্রিতে মুভিং কয়েল দ্বারা সেট করা হবে, এ কয়েল এবং বি কয়েল সেট করা হবে এবং উভয় কয়েলের সাথে এখন রেজিস্ট্যান্স আর এবং রেজিস্ট্যান্স আর দুটোই আর আর মানে রেজিস্ট্যান্স একই মানে রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার আবার দুই প্রকার, রোটেটিং ফিল্ড টাইপ মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার আর অল্টারনেটিং ফিল্ড টাইপ মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার। ডায়নামিটার পাওয়ার ফ্যাক্টর মিটার সিঙ্গেল এবং থ্রি ফেজ উভয় প্রয়োগ হতে পারে, তবে মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর মিটার উভয় ক্ষেত্রে 3 ফেজ হয়ে থাকে। এই মুভিং আয়রন পাওয়ার ফ্যাক্টর হচ্ছে অল্টারনেটিং ফিল্ড টাইপ, এটা হচ্ছে অল্টারনেটিং ফিল্ড টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার, আর এটা হচ্ছে মুভিং ভেন বা রোটেটিং ফিল্ড টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। এখানে সিটির সাহায্যে 3টা কয়েল থাকে A1 A2 A3 রোটেটিং ফিল্ড টাইপ, সেটা কয়েলটা এক্সাইট করলে পরে যে ঘুরন্ত ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওর ভিতরে একটা মুভিং ভেন থাকে, সেই ম্যাগনেটিক ফিল্ডের দ্বারা সেই মুভিং ভেনটা মুভ করে আমাদের পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে। আর যদি কনস্ট্রাকশন অফ অল্টারনেটিভ ফিল্ড টাইপ হয় তাহলে কনস্ট্রাকশন অফ ন্যাডলার লিম্প অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর মিটার, এটা একটা অল্টারনেটিভ ফিল্ড টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। অর্থাৎ C1 C2 C3 তিনটে ভেন থাকে, ভেনের চারপাশে B1 B2 তিনটে কয়েল থাকে, তিনটা কয়েল তিনটা লাইন থেকে এক্সাইট করা হয়, এক্সাইট করলে পরে এর যে ম্যাগনেটিক ফিল্ড হয় সেই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে পাওয়ার ফ্যাক্টর অনুসারে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং লিডিং এবং ইউনিটি শো করবে। আশা করি বিভিন্ন প্রকার পাওয়ার ফ্যাক্টর মিটার তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার সম্পর্কে আসি। ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার খুবই ইম্পর্টেন্ট। একটি সিঙ্গেল ফেজ ডায়নামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটারে গঠন দেখানো হয়েছে, এতে সমান দুই ভাগে বিভক্ত একটি ফিক্সড কয়েল রয়েছে যা সার্কিটের কারেন্ট বহন করে এবং কারেন্ট কয়েল হিসাবে কাজ করে। সুতরাং এই কয়েল কর্তৃক সৃষ্ট চুম্বকত্ব সার্কিটের কারেন্টের সাথে সমানুপাতিক। চুম্বকক্ষেত্রের মাঝে একই ধরনের দুটি প্রেসার কয়েল এ এবং বি পরস্পর সমকোণে অবস্থান করে এবং স্পিন্ডেলের সাথে যুক্ত থাকে। এটা দেখা যায়, এটা একটা সিঙ্গেল ফেজ ডায়ামিটার টাইপ পাওয়ার ফ্যাক্টর মিটার। এটা ফিক্সড কয়েলের দুটো অংশ, ফিক্সড কয়েল বা কারেন্ট কয়েল, এটা লোডের সাথে সিরিজে সংযোগ করা হয়, আর এ মুভিং কয়েল আর বি মুভিং কয়েল। এ কয়েলের সাথে রেজিস্ট্যান্স আর সিরিজে সংযোগ করা হয়, ফলে এই ভোল্টেজ এবং কারেন্ট অর্থাৎ আইএ প্রায় ইন ফেজে থাকে। যদিও কিছু অ্যাঙ্গেল দেখানো হয়েছে কয়েলের সামান্য ইন্ডাকটেন্স থাকলে সেই অ্যাঙ্গেলের পরিমাণ খুবই কম, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 1 ডিগ্রি চেয়ে কম। আর বি কয়েলের সাথে একটা ইন্ডাকটেন্স সিরিজ থাকে, কারণ এর কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রিতে আউট অফ ফেজে থাকবে। যখনই সাপ্লাই দেওয়া হয় তখন এই ফিক্সড কয়েল যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং তার ভিতর এ এবং বি কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এ এবং বি কয়েলে দুটো টর্ক উৎপন্ন হয়। সেই টর্কের পাওয়ার ফ্যাক্টর অনুসারে, সেই টর্কের লব্ধি টর্ক অনুসারে একটা পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে। তাই এখানে আমাদের এ এবং বি কয়েলের মুভমেন্ট দেখানো হচ্ছে। দেখা যাচ্ছে যে এ কয়েল যদি থিটা ডিগ্রি মুভ করে তাহলে এ কয়েল যদি থিটা ডিগ্রি মুভ করে তাহলে এ কয়েলের অবস্থান আমাদের রেফারেন্স অ্যাক্সিস থেকে হচ্ছে থিটা, আর বি কয়েলের অবস্থান হচ্ছে এই থিটা প্লাস এ আর বি কয়েলের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 প্লাস থিটা। তাহলে আমরা এখানে বলা হচ্ছে একটি নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স আর প্রেসার কয়েল এর সাথে এবং একটু উচ্চ মানের ইন্ডাকটিভ কয়েল চোক কয়েল এল প্রেসার কয়েল বি এর সাথে সিরিজে সংযুক্ত থাকে। উভয় প্রেসার কয়েল সরবরাহের সাথে প্যারালালে সংযুক্ত থাকে। দেখানোই হচ্ছে উভয় প্রেসার কয়েল সরবরাহের সাথে সংযুক্ত, প্যারালালে সংযোগ করা হচ্ছে। আর এবং এল এর মান এমনভাবে স্থাপন করা হয় যে নর্মাল ফ্রিকোয়েন্সি আর এবং এক্সএল সমান হয়। তা আর এবং এক্সএল সমান হলে পরে আমাদের এ কয়েলে এবং বি কয়েলে কারেন্ট সমান হয় এবং এই কয়েল এবং বি কয়েলে উৎপন্ন টর্কও সমান। ফলে পয়েন্টারটা রেজাল্টেন্ট টর্ক 0 এবং পয়েন্টারটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করবে। এ এবং বি কয়েলে ভোল্টেজ ডিগ্রি পিছনে থাকে। কারেন্ট কয়েল আইবি ভোল্টেজ থেকে যত ডিগ্রি পিছনে থাকবে
কয়েল দ্বয়ের প্লেনের মধ্যকার কোণও তত বেশি রাখা হয়। এই কোণকে ডেল্টা ধরি, এই জন্য কন্ট্রোলিং ফোর্স রাখা হয় না। অর্থাৎ এখানে কোনো, আমরা জানি যে অধিকাংশ ইনস্ট্রুমেন্টে আমাদের ডিফ্লেক্টিং সিস্টেম, কন্ট্রোলিং সিস্টেম ও ড্যাম্পিং সিস্টেম থাকে। এই ধরনের ইনস্ট্রুমেন্টে কোনো কন্ট্রোলিং সিস্টেম থাকে না। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে এবং যত্ন সহকারে তোমরা এটা পড়বে। এবার থিওরি, আমরা এ কয়েলের সৃষ্ট টর্ক, এ কয়েলের কারেন্ট হচ্ছে আইএ এবং বি কয়েলের কারেন্ট হচ্ছে আইবি। বি কয়েলের কারেন্ট হচ্ছে ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছনে। তাহলে এ কয়েলের সৃষ্ট টর্ক হবে টি ইজ ইকুয়াল টু কে ইন্টু ভিআই এ ম্যাক্স, অর্থাৎ কস ফাই সাইন থিটা। অর্থাৎ এ কয়েলটা থিটা ডিগ্রি মুভ করবে, আর এ কয়েলের ভিতর এবং আই এর ভিতর যে অ্যাঙ্গেলটা, এ এবং আই এর ভিতর যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ এ কয়েলের কারেন্ট এবং আই এর ভিতর যে অ্যাঙ্গেলটা, এটা ফাই। অর্থাৎ বলা হচ্ছে যে আই এ এবং ভি এর অ্যাঙ্গেলটা নেগলিজেবল। তাহলে ভি এবং আই এ ইনফেসে থাকবে, তাহলে ভি আই এর ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে ফাই। আর এই কয়েলটা থিটা ডিগ্রি মুভ করেছে, সুতরাং এর সাইন থিটা হবে। তাহলে cos phi sin theta, k m max হচ্ছে ম্যাক্সিমাম মিউচুয়াল ইন্ডাকটেন্স, আর কে হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুব, আর ভি হচ্ছে এ কয়েলের ভোল্টেজ, আর আর আই হচ্ছে লোড কারেন্ট। এবার বি কয়েলের সৃষ্ট টর্ক কি হবে? তাহলে ভি এবং আইবি এর মধ্যে, আই এবং আইবি এর ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ফাই। এই যে সরি, আইবি এবং আই এর ভিতরে অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটুকু, এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ফাই, আর টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মাইনাস ফাই। তাই এর হবে cos 90 ডিগ্রি মাইনাস ফাই। আর বি কয়েলের অবস্থান রেফারেন্স অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা। এখন যখন পয়েন্টারটা লব্ধি টর্ক যখন ঘোরে এবং যখন পয়েন্টারটা দাঁড়িয়ে যায়, তখন টিএ এবং টিবি সমান হয়। তখন কে ভি আই ম্যাক্স আর cos phi sin theta, কে ভি আই এম ম্যাক্স cos phi 90 মাইনাস phi ইন্টু sin 90 প্লাস থিটা। এখন এটাকে ক্যালকুলেশন করলে আমরা cos 90 মাইনাস থিটা হচ্ছে cos 90 মাইনাস phi হচ্ছে sin phi, cos sin 90 প্লাস থিটা হচ্ছে cos থিটা। তো এটাকে আমরা ইন্টারচেঞ্জ করে একান্তরকরণ করলে sin থিটা বাই cos থিটা হলো sin phi বাই cos phi ইজ ইকুয়াল টু tan থিটা ইজ ইকুয়াল টু tan phi। অর্থাৎ আমাদের পাওয়ার ফ্যাক্টর যে লোড লাগাবো, কারেন্টের অ্যাঙ্গেল যেটা হবে ভোল্টেজের সাথে, সেই অ্যাঙ্গেলটা সমান হচ্ছে পয়েন্টারটা মুভ করবে ল্যাগিং লিডিং অনুসারে। যদি ল্যাগিং হয় তাহলে, যদি পজিটিভ দিকে মুভ করে, তাহলে লিডিং হলে নেগেটিভ দিকে, অর্থাৎ এই ফাই ইজ ইকুয়াল টু মাইনাস থিটা, উল্টো দিকে মুভ করবে। এখানে ল্যাগিং এর ক্ষেত্রে দেখানো হয়েছে, ল্যাগিং 90 মাইনাস ফাই। তাহলে 3 ফেজ ডায়নামোমিটারটাই পাওয়ার ফ্যাক্টর মিটারও আমরা আগেই বলা আছে, ফিক্সড কয়েলের দুটো অংশ, তাদের ম্যাগনেটিক ফিল্ডের ভিতর এ এবং বি কয়েল থাকে এবং তাদের ভিতর 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এই ফিক্সড কয়েলটা যে কোনো একটা লাইনের সাথে সিরিজে সংযোগ করা হবে। আর এ কয়েলটা যদি, এটা যদি 1, 2, 3 নম্বর লাইন ধরা হয়, তাহলে 1 এবং 2 এর সাথে যদি লাগানো হয়, তাহলে বি কয়েলটা লাগানো হবে হচ্ছে 1 এবং 3 এর সাথে লাগানো হবে, এবং তার সাথে যেহেতু রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করা হয়, তাহলে এদের ভোল্টেজের সাথে এরা ইন ফেজে থাকবে। যখনই সর্বাধব এদেরও ফিক্সড কয়েলে যে ম্যাগনেটিক ফিল্ড হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এ এবং বি কয়েল দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, এবং বি কয়েলে যে টর্ক উৎপন্ন হবে তাতে রেজাল্টেন্ট টর্ক, এর জন্যই পয়েন্টারটা মুভ করে পাওয়ার ফ্যাক্টর শো করবে। যদি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর হয়, এ এবং বি কয়েলের কারেন্ট এবং বি কয়েলের ম্যাগনেটিক ফিল্ড সমান হয়, ফলে রেজাল্টেন্ট টি এবং টিবি সমান হয়, ফলে লব্ধি টর্ক 0 এবং পয়েন্টার তখন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে। এখন যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর লোড লাগানো হয়, সেই অনুসারে পয়েন্টারটা ল্যাগিং দিকে নির্দেশ করবে রেজাল্টেন্ট টর্কের জন্য, ল্যাগিং দিকে মুভ করবে স্কেলের। আর যদি লিডিং পাওয়ার ফ্যাক্টর লোড লাগানো হয়, তাহলে পয়েন্টারটা পয়েন্টারের লিডিং অংশে সে মুভ করবে। এইভাবে বলা হয়েছে যে আমাদের 1, 2, 3 1 এবং 2 এর ভিতর হচ্ছে এ কয়েলটা লাগানো আছে, এবং 1 এবং 3 এর মধ্যে হচ্ছে বি কয়েলটা লাগানো আছে।
তাহলে আমাদের তিনটা ফেজে ভোল্টেজ যদি V1 V2 V3 হয়, V1 V2 V3 তিনটা ফেজে ভোল্টেজ হয় V1 V2 V3, তাহলে এ কয়েলের ভোল্টেজ হবে হচ্ছে V12, যেহেতু 1 এবং 2 এর মধ্যে লাগানো আছে V12 ইজ ইকুয়াল টু V1 মাইনাস V2। আবার বি কয়েলের ভোল্টেজ হবে 1 এবং 3 এর মধ্যে লাগানো আছে, এটা হবে V13। তাহলে এখন যদি আমরা যে V12 আঁকি, তাহলে V1টাকে যেহেতু প্লাস তার জায়গায় স্থির রেখে V2টাকে নেগেটিভ দিকে বাড়ায় সামান্তরিকের সূত্রের সাহায্যে V12 V মাইনাস 2 এটা যোগ করে V12 পাওয়া যাবে। এখন যেহেতু এই কয়েলটার সাথে রেজিস্ট্যান্স লাগানো আছে, তাহলে তার কারেন্টটা V1 এর সাথে ইন ফেজে থাকবে। অনুরূপভাবে বি কয়েলের ভোল্টেজ হচ্ছে 1 এবং 3 নম্বরের ভিতর যে ভোল্টেজ, তাহলে 1 নাম্বার ভেক্টরটা স্থির থাকবে, তাহলে V3টাকে রিভার্স দিকে বাড়াইয়ে V1 এবং মাইনাস V3 এর মধ্যে ভেক্টর সাম করলে আমাদের V13 ভোল্টেজটা আসবে বি কয়েলের। এবং যেহেতু বি কয়েলের কারেন্টটা যেহেতু রেজিস্ট্যান্স লাগানো আছে, রেজিস্ট্যান্সের সাথে ইন ফেজে থাকে, সুতরাং V13ও আইবি এর সাথে ইন ফেজে থাকবে। আর আইটা যেহেতু 1 নম্বর লাইনের সাথে ফিক্সড কয়েল লাগানো আছে, সেহেতু আইটা V1 থেকে 5 কোণে পিছন থাকবে। এখন V1 এর টর্ক হবে, এখন এ কয়েলের টর্ক হবে হচ্ছে IA ইন্টু আই, অর্থাৎ V12 ইন্টু আই cos 30 প্লাস 5, আর V13 হবে I ইন্টু আইবি, অর্থাৎ আইবি ইন্টু আই, অর্থাৎ V13 ইন্টু আই cos 30 মাইনাস 5। তাহলে আমরা দেখা যায় আমাদের সেই সমস্ত কথাই বলেছে V12 ইজ ইকুয়াল টু V13 ইজ ইকুয়াল টু √3B, অর্থাৎ লাইন ভোল্টেজ। এবার তাহলে আমাদের এ কয়েলের ভোল্টেজ হচ্ছে V12 ইন্টু আই এম ম্যাক্স cos 30 প্লাস 5। লক্ষ্য করো আইএ এবং আই এর ভিতর অ্যাঙ্গেল হচ্ছে V12 এবং আই এর ভিতর অ্যাঙ্গেল হচ্ছে 30 প্লাস 5। এখন রেফারেন্স প্লেনটা কি হবে? এখানে হচ্ছে থিটা অ্যাঙ্গেল মুভ করছে আমাদের এই কয়েলটা, তাহলে এই কয়েল এবং রেফারেন্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হচ্ছে আমাদের কত 60 প্লাস থিটা, 60 প্লাস থিটা। কেন 60 প্লাস থিটা? প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই থিটা প্লাস 60, এই থিটা মুভ করছে, আর যেহেতু এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 120, তাহলে এখান থেকে মাঝখান থেকে তার অ্যাঙ্গেলটা হচ্ছে 60, তাহলে থিটা প্লাস 60। তাহলে এই কয়েলের টর্ক হচ্ছে K ইন্টু V12 ইন্টু আই এম ম্যাক্স cos 30 প্লাস 5 ইন্টু সাইন 60 প্লাস থিটা। অনুরূপভাবে টি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে V12 হবে হচ্ছে √3VI এম ম্যাক্স cos 30 প্লাস 5 সাইন 60 প্লাস থিটা। তাহলে বি কয়েলের সৃষ্ট টর্ক কি হবে? V13 ইন্টু আই, কে এম ম্যাক্স তো থাকবেই, মিউচুয়াল ম্যাক্সিমাম মিউচুয়াল ইন্ডাকট্যান্স, আর কি হচ্ছে সহানুপাতিক ধ্রুবক। তাহলে এখানে হবে cos 30 মাইনাস 5। কেন cos 30 মাইনাস 5? এই যে cos 30 মাইনাস 5, এই অ্যাঙ্গেলটা, এই যে V12 আর আই এর ভিতর। আর এই রেফারেন্স অ্যাক্সিস থেকে বি কয়েলের দূরত্ব হচ্ছে এই 60 আর এই 60 আর এই 30, অর্থাৎ থিটা প্লাস 60 প্লাস 60 মানে 120, অর্থাৎ 120। এখন স্থিতি অবস্থায় টি এবং টিবি সমান, টি এবং টিবি সমান হয়, এবং এখান থেকে ক্যালকুলেশন করে ফাইনালি আমরা পাবো থিটা ইজ ইকুয়াল টু 5। অর্থাৎ সিঙ্গেল ফেজ হোক আর 3 ফেজ হোক, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যা হবে তার সমান পরিমাণ অ্যাঙ্গেল হচ্ছে পয়েন্টারটা করবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মূল্যায়ন মেগার কি কি কাজে ব্যবহৃত হয়? মেগার সাহায্যে সুইচ বা ফিউজে প্লয়টি টেস্ট করা যায়, মেগার সাহায্যে ওয়ারিং এর দুটি পরিবারের মধ্যে ইনসুলেশন রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়, মেগার সাহায্যে কন্টিনিউটি বা শর্ট সার্কিট টেস্ট করা যায়, মেগার লাইন এবং 8 টার্মিনাল শর্ট করে টেস্ট করলে কত পার্ট পাওয়া যাবে? 0। মেগারের টার্মিনালগুলো কেবলের সাথে কিভাবে যুক্ত থাকে? লাইন টার্মিনাল হচ্ছে কেবলের সাথে, 8 টার্মিনাল হচ্ছে কেবলের ইনসুলেশনের সাথে, আর গার্ড টার্মিনাল হচ্ছে শীটের সাথে সংযুক্ত থাকে। পরিমাপ রোধ মেগার সাথে কিভাবে সংযুক্ত করতে হয়? ডিফ্লেক্টিং কয়েলের সাথে সিরিজে অথবা লাইন এবং 8 টার্মিনাল দিয়ে সংযুক্ত করতে হবে।
তাহলে রোদ যে রোদটা টেস্ট করবো বা পরিমাপ করবো সেটা লাইন বা আর্টারনালের মধ্যে সংযোগ করতে হবে, অথবা বলতে হবে ডিপ্লেটিং কয়েলের সাথে সিরিজে। আচ্ছা, এবার সিগন্যাল অনুসারে পারফেক্ট মিটার কত প্রকার, কি কি? 2 প্রকার, অ্যানালগ পারফেক্ট মিটার এবং ডিজিটাল পারফেক্ট মিটার। তারপরে বলা হচ্ছে ডায়নোমিটার টাইপ ডায়নোমিটার টাইপ পারফেক্ট মিটার কত প্রকার? 2 প্রকার, একটা সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে 3 ফেজ। এবার বাড়ির কাজ, তোমরা খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব সহকারে এই পয়েন্টগুলো খুব আলোচনা করা হয়েছে এবং তোমরাও পড়বে। মেগারের গঠন ও কার্যপ্রণালী লেখো, খুবই ইম্পর্টেন্ট। আর্থস্ট্যাটের সাহায্যে আর্থস্ট্যান্স পরিমাপ পদ্ধতি বর্ণনা করো, নিশ্চয়ই পারবে। আমরা 6 নম্বর চ্যাপ্টারও আলোচনা করেছি, আজকেও ডিটেলস আলোচনা করলাম, আজকে সময় বেশ বেশি নিয়েছি। মেগার শেষে আইডল স্ট্যান্স পরিমাপ পদ্ধতির বর্ণনা করো। পারফেক্ট মিটার কত প্রকার ও কি কি, অর্থাৎ ডিটেল শ্রেণী বিভাগ, সিগন্যাল অনুসারে, তারপরে সাপ্লাই অনুসারে। আচ্ছা, পারফেক্ট মিটার কত প্রকার কি কি? এক ফেজ ডায়নামিটার টাইপ পারফেক্ট মিটার গঠন ও কার্যপ্রণালী লিখবা, মানে পড়বা। আর 3 ফেজ ডায়নামিটার টাইপের পারফেক্ট মিটারের গঠন ও সুবিধা, কার্যপ্রণালী, এগুলো লিখে খুব সুন্দরভাবে তোমরা স্যারের কাছে জমা দেবে। ডায়নামিটার টাইপ পারফেক্ট মিটারের সুবিধা এবং অসুবিধা ভালোভাবে আলোচনা করবে। ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই মহা করোনাকালীন সময়ে ক্রান্তি লগ্নে তোমাদের জন্য, তোমাদের ভালো করার জন্য অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, কিন্তু এই মহামারীর সংক্রমণ রোধ করতে হলে পরে তোমরা যুব সমাজ, তোমরা ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে সচেতন করতে হবে, নিয়মকানুন মেনে চলতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে এবং প্রয়োজন মতো হাত ধুতে হবে এবং স্যানিটাইজ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই নতুন প্রজন্মই মাস্ক ছাড়া, স্যানিটাইজ করা ছাড়া যত্রতত্র ঘোরাফেরা করছে এবং তাদের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে। তাদের মাধ্যমে তাদের বাড়ি ঘরে মা বাবা, দাদা দাদি, নানা নানি, এগুলো সংক্রমণ হলে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হচ্ছে। আশা করি তোমরা অন্তত পড়াশোনা ভালো করে করবে আর শেষের নির্দেশটা খুব ভালো করে চলে এই দেশকে কিভাবে সংক্রমণ মুক্ত করা যায়, ধীরে ধীরে সংক্রমণ কমানো যায়। ধন্যবাদ।